প্রথমেই ছাত্র জনতার অভ্যুত্থানে সকল শহীদ এবং আহতদের জন্য দোয়া করছি এবং খুনি ডাইনি হাসিনা তার দালাল এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রতি ঘৃণা থুতু নিক্ষেপের পাশাপাশি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে শুরু করছি। দেখেন, জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ কখনোই ক্ষমতায় টিকতে পারে না, যার কারণে তারা গুম করে, খুন করে, হত্যা করে এবং আয়নাগরের মতো কঠিন একটা সেল বানিয়ে মানুষকে মেন্টালি ফিজিক্যালি টর্চার করে এবং এই সব কিছুকে বৈধতা দেওয়ার জন্য জঙ্গিবাদের নাটক সাজায়। সেই বাস্তবতায় আমরা আজকে বিতর্কটা করতে দাঁড়িয়েছি। আপনাদেরকে বুঝতে হবে 9/11-এর পরে যে সরকার এসেছে, পুরো পৃথিবীতে জঙ্গিবাদ একটা ইস্যু ছিল এবং সেই ইস্যুটাকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় টিকে থেকেছে। কিভাবে আমি সিকোয়েন্স অনুযায়ী আপনাকে দেখাই। ক্ষমতায় আসার পর মেজর জিয়াউল হকের কথা আমরা বলেছি, তাকে একজন দেশপ্রেমিক অফিসারকে জঙ্গি তকমা দিয়ে ইনডিরেক্টলি পুরো প্রশাসন এবং বাহিনীকে বুঝিয়েছে, যদি তোমরা আমার বিরুদ্ধে দাঁড়াও তাহলে তোমাদেরকেও কিন্তু তার মতো জঙ্গি তকমা দিয়ে দমিয়ে ফেলতে পারবো, সুতরাং তোমরা আমার বিরুদ্ধে দাঁড়াবা না। সেকেন্ডলি, আপনি দেখেন আল্লামা সাইদিকে একটা ভুয়া ট্রায়ালের মাধ্যমে যখন ফাঁসির রায় দিয়েছে, তখন সাধারণ মানুষ প্রটেস্টের জন্য রাস্তায় নেমে এসেছে। সেই সাধারণ মানুষকে খুনি হাসিনা পাখির মতো গুলি করে মেরেছে, প্রায় 200 মানুষকে একদিনে। সেই মানুষগুলোকে জঙ্গিবাদের তকমা দিয়ে বৈধতা দেওয়ার জায়গায় নিয়ে গিয়েছে। তারপর 13 সালের হেফাজতের হত্যা আমরা দেখেছি, তাদেরকে রাতের আধারে হত্যা করে বলা হয়েছে উগ্রবাদী জঙ্গিদেরকে আমরা মেরে ফেলেছি। তারপর 14 সালের নির্বাচন এসেছে, নির্বাচন যখন একটা ফালতু নির্বাচন দিয়েছে, সেই নির্বাচনকে বৈধতা দেওয়ার জন্য বহির্বিশ্বে দেখিয়েছে যে দেখেন আমার দেশে তো জঙ্গিবাদ হয়েছে, জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। তার প্রমাণ হচ্ছে 15 সালে আমরা দেখি হঠাৎ করে বাংলাদেশের সম্প্রীতির বাংলাদেশে পুরো চারদিকে জঙ্গিবাদ চেয়ে গিয়েছে, যার প্রমাণ হচ্ছে সিরাজগঞ্জে 4 জন নারীকে জঙ্গি বানিয়ে ট্রায়াল দেওয়া হয়েছে, আশকোনাতে একজন নারীকে সুইসাইডাল বোম দিয়ে তাকে মেরে ফেলা হয়েছে। এবং যেহেতু তারা নারী, আন্তর্জাতিক মিডিয়ায় এই ব্যাপারগুলো ভালো করে ফোকাসে এসেছে, তখন সরকার দেখিয়েছে দেখো আমার রাষ্ট্রে হচ্ছে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে এসেছে এবং আমি এই জঙ্গিবাদকে জিরো টলারেন্সের মাধ্যমে দমিয়ে দিচ্ছি, সুতরাং আমাকে যদি তোমরা সাপোর্ট না করো তাহলে কোনোভাবেই হবে না। এবং সেই ধারাবাহিকতায় 16 সালে আমরা দেখেছি দেশের ইতিহাসে সবচেয়ে ন্যাক্কারজনক জঙ্গি নাটক সাজানো হয়েছে হলিয়াটিজানে। সেই নাটকের মাধ্যমে পুরো পৃথিবীর নজরটা আওয়ামী সরকার এনে 14 সালের যে কারচুপির নির্বাচন সেইটা ঢেকে দিয়েছে। তার ধারাবাহিকতায় 18 সালে আমরা দেখেছি 18 সালের নির্বাচন হয়েছে 18 ডিসেম্বর মাসে। এপ্রিল মাসে আমরা দেখেছি রাজশাহীতে ছাত্রী সংস্থার 2 জন মেয়েকে, নিরপরাধ মেয়েকে জঙ্গি তকমা দিয়ে তার বাবা মা তার ফ্যামিলির আরো 3 জন মেয়েকে জঙ্গি বানিয়ে অকথ্য নির্যাতন করেছে এবং সেই নির্যাতনের ভ্যালিডিটি দেওয়ার জন্য ইন্টারন্যাশনাল মিডিয়ায় বলেছে তার পুরো পরিবার জঙ্গিবাদী আদর্শে গিয়ে জঙ্গিবাদ প্রচার করছে। 18 সালেই আমরা দেখেছি সোয়াট এবং সিটিটিসি, তাদের মধ্যে হাসিনার পালিত গুন্ডারা চাঁপাইনবাবগঞ্জে ঢাকা থেকে হেলিকপ্টারে গিয়ে 2 দিনের বন্দুক যুদ্ধের নাটক করেছে। সেই নাটক মঞ্চস্থ করার পরে 18 সালের ডিসেম্বরে আমরা আরেকটা ফালতু নির্বাচন দেখেছি, যেই নির্বাচন দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় পাকাপোক্ত করেছে। আপনারা অনেকগুলো কথা বলেছেন প্রশাসনের কথা, দেখেন এই জিনিসটা বাংলাদেশের পলিটিক্যাল কালচারে খুব নর্মাল। যেই পলিটিক্যাল দলটাই ক্ষমতায় আসে প্রশাসন তার প্রতি বায়াসড হয়ে যায়, সুতরাং এইটা বিশেষ কিছু না। আওয়ামী সরকার কেন অন্যান্য দলের মতো ক্ষমতায় এসে এতদিন টিকতে পেরেছে, কোশ্চেনটা সেই জায়গায়। এবং 9/11-এর পরে বাস্তবতায় জঙ্গিবাদ কিভাবে মাথাচাড়া দিয়ে উঠেছিল পুরো পৃথিবীতে এবং সেটা বাংলাদেশে কিভাবে এঙ্গেজ করে হাসিনা ক্ষমতাগুলো টিকিয়েছে অলরেডি আপনাদেরকে দেখিয়েছি। দুর্নীতি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে প্রায় প্রত্যেকটা গভর্নমেন্টের আমলেই হয়েছে, সুতরাং হাসিনা শুধুমাত্র দুর্নীতি দিয়ে ক্ষমতায় টিকেছিল, এইটা আসলে খুব দুর্বল একটা লজিক। আমরা বিশ্বাস করি আজকের এই সংসদে এই বিষয়টা যেন গৃহীত হয় এবং আমরা আবারও আমাদের শহীদদের আহতদের কথা স্মরণ করে তাদের জন্য দোয়া করে শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। স্পিকার, সরকারি দলের কথা শুনে আসলে মনে হচ্ছে তারা কুমিরের খাঁচ কাটা লেজের গল্পটা পড়ে এসেছে, পরীক্ষা এসে দেখে বাইরে থেকে পরীক্ষা চলে এসেছে, তারা এর বাইরে আসলে কথাই বলার সুযোগ পাচ্ছে না। মান স্পিকার, আপনাকে এবং আজকের প্রধান অতিথি শিশির মনির স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। মান স্পিকার, আমাদের প্রধান অতিথি হচ্ছেন আইন অঙ্গনের মানুষ, স্যার হয়তো বিশেষভাবে অবগত আছেন 2011 সাল আওয়ামী শাসক কিভাবে বিচার বিভাগের কাঁধে বন্দুক রেখে তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে আমাদের যে নব্য বাকশালী শাসন সেটাকে তারা কায়েম করেছিল। মান স্পিকার, শিক্ষাবিদ সলিমুল্লাহ স্যার এটাকে বলেছেন যে এটা আওয়ামী লীগের একটা সাংবিধানিক গর্ভপাত ছিল এই যে তত্ত্বাবধায়ক সরকারটাকে বাতিল করা। মান স্পিকার,
যেটাকে পুঁজি করে আসলে আওয়ামী সরকার ক্ষমতায় টিকে ছিল, যেটাকে পুঁজি করে তারা নিশিরাতের নির্বাচন করেছিল, লাইলাতুল কদরের তারা নির্বাচন করেছিল। মাউন্ট স্পিকার এইটা ছিল আসলে আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকার প্রধান ব্রহ্মাস্ত্র মাউন্ট স্পিকার, এবং এই কথাটাই আমরা বারবার বলার চেষ্টা করছি এই সংসদে মাউন্ট স্পিকার। সরকারি দল আসলে আর কি আজকে কি বলার চেষ্টা করছে দেখুন, তারা বলছে ভূ রাজনীতির যে খেলায় সেটাকেও তারা জঙ্গি তকমা দিচ্ছে, ভারতের যে সমর্থনের ইস্যু এটাকেও তারা জঙ্গি তকমা দিচ্ছে, পশ্চিমা বিশ্বের যে অনুকম্পা সে অনুকম্পাকেও তারা আসলে জঙ্গি তকমা দিচ্ছে। তারা বোধ করি আসলে জঙ্গি তকমার একটা চশমা আসলে এখানে পড়ে এসেছে, এটার বাইরে আসলে তারা কিছু বলতে পারছে না মাউন্ট স্পিকার। তা না হলে ইন্টারন্যাশনাল ডেমোক্রেসি যেখানে বলছে আওয়ামী লীগ যে এই দীর্ঘমেয়াদী ক্ষমতায় টিকে ছিল, এই টিকে থাকার অন্যতম প্রধান একটা হাতিয়ার হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা মাউন্ট স্পিকার, যেটাকে তারা তাদের নিজেদের বাপের সম্পত্তি বলে মনে করতো, নিজেদের একান্ত অর্জন করে বলে তারা মনে করতো। মাউন্ট স্পিকার, এই চেতনাকে মূলত কাজে লাগিয়ে আওয়ামী লীগ তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করছে। মাউন্ট স্পিকার, আমাদের সরকারি দল এই যে যুক্তিগুলো দিয়েছে, এই যে যুক্তিটা এর সাথে সাংঘর্ষিক এবং তাদের যে যুক্তিগুলো অন্তঃসার শূন্য, সেটা কিন্তু তাহলে প্রমাণ হয়ে গেল। মাউন্ট স্পিকার, তাহলে আমরা আসলে কি বলার চেষ্টা করছি সেটা দেখি। মাউন্ট স্পিকার, আওয়ামী দানবরা শুধুমাত্র জঙ্গি তকমা দিয়ে ক্ষমতায় টিকে থাকে নাই, মুক্তিযুদ্ধের বিকৃতি চেতনা, বিচার বিভাগ, নির্বাচন কমিশন, আমলা পুলিশ, ব্যবসায়ী সহদা, সংখ্যালঘু গেম এবং মুজিববাদী চেতনাকে কাজে লাগিয়ে উন্নয়নের গল্পে ভর করে মাউন্ট স্পিকার তারা টিকে ছিল। মাউন্ট স্পিকার, আমাদের প্রতিপক্ষ কিন্তু এর একটা কারণ আজকে অস্বীকার করতে পারেনি, এবং কৌশলগত যে জায়গাটা তাদের বিতর্কটি কিন্তু কোনো এখানে টিকছে না। মাউন্ট স্পিকার, এবার আসি যে মুজিববাদী চেতনার দিকে, যে মুজিববাদী চেতনার দোকান খুলে কাউরা কোকিলের বেশে বাংলাদেশের ক্ষমতায় টিকে ছিল মাউন্ট স্পিকার। দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে মাউন্ট স্পিকার। এখানে কিছু প্রশ্ন আছে, তারা আইএস এর কথা বলেছে, আইএস কিন্তু একটা জঙ্গি সংগঠন, এবং তারা নিজেরাই বিবৃতি দিয়ে স্বীকার করেছে ওইটা তাদেরই হামলা ছিল মাউন্ট স্পিকার। এটা যে আসলে একটা সাজানো নাটক ছিল আওয়ামী লীগের, তাহলে সেটা প্রমাণ হয়ে গেল। মাউন্ট স্পিকার, আমরা অভিজিৎ, দীপক, রাজীবের জঙ্গিবাদের যে হত্যা করেছিল এই বিষয়টা আমরা জানি, এটা কি আসলে তাহলে সাজানো নাটক ছিল না কিছু আওয়ামী লীগের তকমা ছিল, তার কিন্তু কোনো উত্তর প্রতিপক্ষ দিতে পারেনি। মাউন্ট স্পিকার, আনসারুল্লাহ বাংলা টিম, আনসার আল ইসলাম সহ মার্কিন ডিপার্টমেন্ট স্টেট যেখানে বলছে বাংলাদেশ সক্রিয় আছে 8টি জঙ্গি সংগঠন, তাহলে মাউন্ট স্পিকার এটা কি জঙ্গি তকমা নাকি আওয়ামী লীগের সাজানো কোনো নাটক? মাউন্ট স্পিকার, এই যে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার যে প্রধান হাতিয়ার হিসেবে জঙ্গিবাদ তকমা ছিল না, সেটা কিন্তু আসলে এতক্ষণ প্রমাণ হয়ে গেছে। মুক্তিযুদ্ধের চেতনা, এই মুক্তিযুদ্ধের চেতনাকে বিকিয়ে এবং আমাদের দেখানো কারণগুলো বিকিয়ে তারা ক্ষমতায় টিকে ছিল, সেটা আসলে প্রমাণ করে দিয়ে গেছে মাউন্ট স্পিকার। আওয়ামী লীগ ক্ষমতায় টিকে ছিল, দেখেন যে আওয়ামী লীগ, আমরাও বলছি যে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকে, জঙ্গিবাদ তারা মঞ্চস্থ করার চেষ্টা করেছে, কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য শুধুমাত্র প্রধান হাতিয়ার হিসেবে এই যে জঙ্গিবাদকে ব্যবহার করার যে ছেলে খেলা, এটা আসলে আওয়ামী লীগ কখনোই করেনি। মাউন্ট স্পিকার, আওয়ামী লীগের এই যে অন্যায় অত্যাচারের চিত্র, এই যে ভয়াবহতার চিত্র, সেটি আমাদের এই সংসদের মাধ্যমে দেশবাসীকে জানাতে হবে। দেশের আওয়ামী লীগের যে ভয়াবহতার চিত্র সেটা দেশকে জানাতে হবে। মাউন্ট স্পিকার, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা তিনজন 6জন বক্তার বক্তব্য শুনলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে অত্যন্ত একজন বিজ্ঞ আইনজীবী, যিনি আসলে এই বিষয়ে আদালতে অনেক মামলা ফেস করেছেন, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, তিনি আমাদের সাথে রয়েছেন, সিনিয়র লয়ার। প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য আমরা আয়োজনের একেবারে শেষের দিকে শুনবো, তবে তার আগে আমরা আবারও দুই দলের দলনেতাদের যুক্তি খণ্ডন পর্ব আরও কিছু কথা